বই মানুষের বন্ধু, আর সেই বন্ধুদের সাথে আলাপ করার জন্যই আমাদের এই প্ল্যাটফর্ম বই আলাপ। আমাদের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখনও মাঝে মাঝে মাসিক পত্রিকায় প্রবন্ধ লিখে উত্তেজনা ছড়ানো হয় যে কিভাবে সদ্য বিধবাকে আটকে রাখা যায়, এবং এক্ষেত্রে পিতামাতারই বা আসলে কর্তব্য কি। বস্তুত শুরু থেকে শেষ পর্যন্ত পুরুষের এই ভয়টাই চোখে পড়ে যে নারীকে আটকে রাখতে না পারলে সে বাইরে বের হওয়ার জন্য পা তুলে থাকে। কেউ বলেন বিশ্বাসই করা উচিত নয় নারীদের, আবার কেউ আরেক ধাপ এগিয়ে গিয়ে বলেন কোলে থাকলেও আসলে বিশ্বাস করা যায় না বা তাদেরকে বিশ্বাস নেই। কেউ এতেও আসলে সন্তুষ্ট হতে না পেরে আরও প্রচার করলেন যে দেবতারাও আসলে নারীর মন বোঝে না। বলা বাহুল্য, এতে পূজারী নারীর মর্যাদা আসলে বৃদ্ধি পায় না, এবং পুরুষের কোন সংস্কারের উপর যে এতগুলো বিধিনিষেধ ডালপালা বিস্তার করে বড় হতে পেরেছে সে সম্বন্ধে বোধ করি আসলে দ্বিমত নেই। বিধবা বিবাহ ভালো কিংবা মন্দ সে তর্কে আমরা যাব না, কিন্তু এই বিবাহ যদি শুধুমাত্র এই বলে উচিত করা হয় যে যদি বিধবা বিবাহ না দেওয়া হয় তাহলে সেই বিধবা সুপথে যাবে না, কিংবা বিপথে যাবে, বাইরে চলে যাবে, অন্যায় পথে পা বাড়াতে পারে, তাহলে আমি বলবো যে এই বিধবা বিবাহ না হওয়াই উচিত। কিন্তু আসলে কথাটা কি সত্য? পুরুষ নির্বিচারে মেনে নিয়েছে, কিন্তু যাচাই করে আসলে কি দেখেছে যে বিধবা বিবাহ টা কেন প্রয়োজন? বিধবারা বাইরে আসার জন্য আসলে সবসময় উদ্গ্রীব হয়ে থাকে? কথাটা প্রচার করার সময় কি হয়? বিশ্বাস বদ্ধমূল করার সময়, প্রচার করার সময় দেখা যাচ্ছে যে এক ধরনের কলঙ্কের ছাপ নারীত্বের উপর দেওয়া হয়, এবং সেটা বিনা দোষে লেপন করে দিচ্ছে। এবং এত বড় পাশবিকতাই কি আসলে নারীর চরিত্রের স্বাভাবিক চরিত্র কিনা সেটাও আমাদের বুঝতে হবে, দেখতে হবে। পুরুষ তার গায়ের জোরে বলবে যে হ্যাঁ, নারী আসলেই এরকম, নারীর চরিত্রটা এরকম। নারী তার সংকীর্ণ অভিমান থেকে বলবে যে না, আমরা তো এরকম নই, বা আমরা আসলেই অনেকে আছে এরকম, অনেকে স্বীকার করবে এরকম অবস্থা। বাস্তবিক আসলে যাচাই না করে শুধু একটা কাল্পনিক উত্তর দেওয়ার চেষ্টা যদি আমরা করি তাহলে এই তর্ক কিন্তু আসলে চলতেই থাকবে, শেষ হবে না। যাচাই করে দেখলে আসলে আমরা যে জবাব পাওয়া যায় সেটাই আমরা একটু দেখানোর চেষ্টা করছি। 12-13 বছর আগে জৈনক ভদ্রলোক এই বাংলাদেশে কুলতেগিনীর বঙ্গরমণীর ইতিহাস সংগ্রহ করেছিলেন। তাতে বিভিন্ন জেলায় বহু হাজার হতভাগিনীর নাম, ঠিকানা, বয়স, জাতি, পরিচয় এবং কুলত্যাগের সংক্ষিপ্ত কৈফিয়ত কিন্তু তিনি আসলে লিপিবদ্ধ করেছিলেন। বইখানি গৃহদেহে বশীভূত হয়ে যায়, বোধ করি এতে ভালোই হয়েছে, কারণ কেউ যদি আসলে প্রমাণ চায় সেক্ষেত্রে আমি সঠিক প্রমাণ দিতে পারবো না, কিন্তু এর আগাগোড়া কাহিনী আমার কাছে আসলে মনে আছে। আমি হিসাব করে দেখে বিস্মিত হয়েছিলাম যে এই হতভাগিনীদের শতকরা 70 জন আসলে সদবা, বাকি 30টির মাত্র বিধবা। এদের প্রায় সবারই কারণ লেখা ছিল। অত্যধিক দারিদ্র্য ও স্বামী প্রবৃত্তিদের দ্বারা আসলে অসহনীয় অত্যাচার এবং উৎপীড়ন, বা বিভিন্নভাবে তাদের উপর নির্যাতন চালানো হতো। সদবাদের প্রায় সবগুলোই আসলে ছিল নিচু জাতির, বিধবাদের প্রায় সবাই ছিল উচ্চ জাতির। নিচু জাতির সদবারা এই বলে জবাবদিহিতা করেছিল যে তারা খেতে পড়তে পারতো না ঠিক মতো, দিনে উপবাস করতে হতো, রাতে স্বামীর মারধর খেতে হতো। সৎকুলের বিধবারাও কৈফিয়ত দিয়েছিল কিংবা বলেছিল কেউ বা ভাই বা ভাতৃবধূ বা শ্বশুর বা ভাসুরের অত্যাচার তাদের আসলে সহ্য করতে হয়েছে, এবং সেটা সহ্য করতে না পেরেই তারা বের হয়ে চলে আসে বা কুল ত্যাগ করে। এদের সব কথাই যে আসলে সত্য তা নয়, তথাপি সমস্ত ব্যাপারটা একটু মনোযোগের সাথে দেখলে চোখে পড়ে এমনটাই ঘটে। ভদ্রকুলের বিধবারা স্বামীর অবর্তমানে যেমন নিরুপায়, নিচু জাতির সদবারা স্বামীর বর্তমানে ঠিক তেমনই আসলে কিন্তু নিরুপায়। নিচু ঘরের কেউ যদি বিধবা হয় তখন আর কাউকে মিথ্যা ভয় করে চলতে হয় না, তখন তারা অনেকটা স্বাধীন হয়ে যায়। তারা হাটে বাজারে যায়, পরিশ্রম করে, ধান বানে, প্রয়োজন হলে দাসীবৃত্তিও করে। সুতরাং বিভিন্নভাবে তারা জীবিকা নির্বাহ করে এবং তাদের পক্ষে তখন সহজ হয়ে যায়। তারা তাই করে, বেঁচে থাকার জন্য যে সমস্ত লড়াই সংগ্রাম করা দরকার তাই করে। কুলত্যাগ করার প্রয়োজন হলে কুলত্যাগ করে, আর যদি প্রয়োজন না হয় তাহলে কুলত্যাগ করে না। অথচ সদবাদের পক্ষে সে পথ কিন্তু আসলে বন্ধ, বা স্বামীর বর্তমানে সে না পায় দুঃখ মেহনত করতে, না পায় খেতে পড়তে। তো স্বামী ভাত কাপড় জোগাতে পারে না, বা যা পারে তা শুধু মারধর করে শাসন করতে। ওই যে কথাটা আছে না, ভাত কাপড়ের কেউ নয়, কিল মারবার গুসাই। নিম্ন শ্রেণীর মধ্যে যে কত দূর সত্য এবং কত বড় দুঃখে যে ছড়াটার সৃষ্টি হয়েছিল তা আসলে লিখে শেষ করা যায় না। আবার ভদ্র ঘরের বিধবার অবস্থান ঠিক নিচু জাতির সদবার অনুরূপ।
তাকেও স্বাধীনভাবে কায়িক পরিশ্রম করে জীবিকা অর্জন করতে কিন্তু দেওয়া হয় না, কারণ তাতে পিতৃকুল বা শ্বশুরকুলের মর্যাদাহানি হয়। অথচ বাড়ির মধ্যে যে বিধবার অবস্থান, সেটার অবস্থা কিন্তু খুব করুণ, খুব ভয়ানক। আমি ইতিপূর্বে তা একাধিকবার বলেছি। অতএব দেখতে পাওয়া যায় 70% হতভাগিনী অন্ন বস্ত্রের অভাবে, আত্মীয় স্বজনদের অনাদার, উপেক্ষা, উৎপীড়ন, অত্যাচার এসবের কারণে আসলে মূলত গৃহত্যাগ করে। যে অভিযোগটা তাদের প্রতি আনা হয় যে কামের তাড়নায় কিংবা তারা আসলে বদ চরিত্রের বা খারাপ চরিত্রের, এই জন্যই তারা বের হয়ে যায়, ব্যাপারটা এরকম না। এখানে মূল তাদের গড় ত্যাগ করার বা কুল ত্যাগ করার মূল কারণটাই হচ্ছে অর্থনৈতিক ব্যাপার। এবং এই জন্যই কুলত্যাগিনীদের মধ্যে বিধবা অপেক্ষা সধবা সংখ্যা কিন্তু অধিক। অথচ কিছুমাত্র অনুসন্ধান না করেই পুরুষ ধরে নিয়েছে কুলত্যাগ শুধু বিধবারাই করে। অতএব অদ্ভুত বিধি নিষেধের দ্বারা তাকে শাসন করাই আসলে ঠিক কাজ। যে কোনোভাবে তাকে অত্যাচার করা যায় বা শাসন করা যায়, এই একটা অবস্থা আর কি। কিন্তু প্রকৃতপক্ষে কুলত্যাগ যে পতিতাযুক্তরাই বেশি করে এবং তা পুরুষেরই অত্যাচার উৎপীড়িতের ফলে, একথা কোনো পুরুষ আসলে কিন্তু স্বীকার করতে সম্মত হবে? মানে এটা কি কেউ আসলে বলবে যে যারা শুধু পতিতাবৃত্তির সাথে যুক্ত হতে চায় বা পতিতাবৃত্তি করতে চায় বা তাদের কামের তাড়নার কারণে বের হয়ে যায়, এটা কি সবাই বলবে? এটা তো কোনো পুরুষ আসলে স্বীকার করতে চাইবে না। বরং দেখা যাচ্ছে পুরুষের যে অত্যাচার উৎপীড়ন, এর ফলে আসলে কি হয়, তারা বের হয়ে যায়। এখন এই কথাটা, এই সাধারণ বিষয়টা, সহজ বিষয়টা যেটা আমরা দেখতে পাই, বা এটা কি সহজে কোনো পুরুষ, এই সমাজের যে পুরুষরা আছেন যারা নারীদেরকে বিভিন্ন আইন কানুন এবং সম্মতির ভিতরে আটকে রাখতে চান, তারা কি এই বিষয়টা স্বীকার করবে? মনে হয় তো করবে না, আসলে করবে না। এদিকে পুরুষ যেমন দরিদ্র এবং কথা অতীত উৎপীড়িতার নারীর স্বাভাবিক শুভবুদ্ধিকে আসলে বিকৃত করে ঘরের মধ্যে তাকে অতিষ্ঠ করে তোলে, অন্যদিকে তেমনি তাকে আপাত মধুর সুখের প্রলোভনে দেখিয়ে প্রতারিত করে ঘরের বাইরে নিয়ে আসে। এই দুটোই আসলে ভয়ানক। মানে পুরুষ, আমরা জানি যে যখন নারীরা বের হয়, নারীরা কিন্তু বাইরে বের হয়ে আসে, যদি বেরো হয় বাইরে বের হয়ে যদি কেউ দাসী বৃত্তি করে, পতিতাবৃত্তি করে, সেই ক্ষেত্রে কিন্তু পুরুষরাই আবার নারীদেরকে বিক্রি করে, নারীদেরকে বিভিন্ন লোভ দেখায় বা বলে যে তুমি যে জীবনে আছো সেই জীবন থেকে বের হয়ে এখানে আরো ভালো বা উন্নত জীবন তুমি পাবে। এই ধরনের কথাবার্তা বলে কিন্তু পুরুষরাই কি করে, তাদেরকে ঘর থেকে বের করে আনে এবং বের করে এনে তখন বাজারে বিক্রি করে দেয়, কিংবা সেই নারীর পতিতাবৃত্তি যেটা বলি না কেন, সেটা ক্ষেত্রে বাধ্য করে বা সে এটা নিয়ে দালালি করে। হ্যাঁ, এই হচ্ছে আসলে পুরুষের দ্বিচারিতা। দুই দিকেই পুরুষই করে, কিন্তু পুরুষ শুধুমাত্র নারীর উপরে দোষ দিবে, এই ক্ষেত্রে প্রথম দিকে দোষ দিবে এবং দ্বিতীয় ক্ষেত্রেও দোষ দিবে। প্রথম ক্ষেত্রে বলবে যে বাড়িতে তারা এত দেখভাল করছে, তারপরেও নারীরা কেন বাইরে চলে যাচ্ছে। দ্বিতীয় ক্ষেত্রে বলবে যে দেখো বাইরের নারীরা কত খারাপ। কিন্তু ওই ক্ষেত্রে আসলে দালালি বা সমস্ত যে ক্ষেত্র, সেই ক্ষেত্রটা পরিচালনা করছে বা ক্ষেত্রটা চালাচ্ছে পুরুষরা। পুরুষের ভয় নেই, সে স্বেচ্ছায় সুখ বুক করে ফিরে যেতে পারে, তাই সে ফিরে গিয়ে 2 দিন ঘরের কোণে অনুতপ্তভাবে বসে থাকে। তার আর কি, ও অমন হয়ে থাকে, পুরুষের দোষ নেই, এসো বাইরে এসো। সেও তখন হাসি মুখে বাইরে আসে এবং গলা বড় করে প্রচার করতে থাকে নারীর পদস্থলন কিছুতেই মার্জনা করা যেতে পারে না। আসলে যে কারণেই হোক, যে নারী একবার মাত্র ভুল করেছে, হিন্দু তার সাথে কোনো সম্পর্ক রাখে না। ক্রমশ ভুল যখন তার জীবনে পাপের ধারা সুপ্রতিষ্ঠিত হয়, দিন দিন যখন তার সমস্ত নারীত্ব নিংড়ে বেরিয়ে আসে, যখন সে বেশ্যা, তখন আবার তার অভাবে হিন্দুর স্বর্গ সর্বাঙ্গ সুন্দর হয় না। এসব থেকে বুঝতে পারা যায় স্বার্থপরতা এবং চরিত্রগত পাপ বুদ্ধির নরনারী কার অধিক। এখানে আসলে শুধু কি নারীর দোষ নাকি পুরুষেরই দোষ? এই নারীর বেশ্যাবৃত্তি বা দাসবৃত্তি যেটাই হোক না কেন, সেটাকে কিন্তু পুরুষরাই আসলে বেশি উপভোগ করে, বা পুরুষ নিজের প্রয়োজনেই তাদেরকে এভাবে বাইরে নিয়ে আসে বা করে। আর সেই ক্ষেত্রে নারীরা কেন পা বাড়ায়? বেশিরভাগ ক্ষেত্রেই সবচেয়ে বড় যেটা হচ্ছে যে নারীরা অর্থনৈতিক কারণে নিজের বেঁচে থাকার সংগ্রামে বা টিকে থাকার জন্য মূলত এই কাজগুলো করে। কিন্তু ওই যে কিছুক্ষণ আগে যে কথাটা বললাম, দোষটা গিয়ে পড়ে শুধুমাত্র নারীর উপর। এসব থেকেই বুঝতে পারা যায় স্বার্থপরতা এবং চরিত্রগত পাপ বুদ্ধির নরনারী কার আসলে অধিক। এবং সমাজ থেকে এই পাপ বহিষ্কৃত করতে হলে শাস্ত্রের কড়া আইন কানুন সম্বন্ধে আসলে অধিক জানা উচিত। এবং সামাজিক জীবন বিশুদ্ধ রাখা উদ্দেশ্য হলো নরনারীর কাকে অধিক চোখে রাখা কর্তব্য এবং শাস্তি কাকে বেশি দেওয়া যায়, এই হচ্ছে আসলে সামাজিক জীবন বিশুদ্ধ রাখার একটা উপায়। যাই হোক, অথচ সমাজে নারীর ভুল ভ্রান্তি এক পায়েও ক্ষমা করবে না।
পুরুষের শুনানে আসলে ক্ষমা করে দেবে। হেতু শুধু সমাজ অর্থে পুরুষ নারী নয় বলেই কাজটা ঘৃণার কাজ, তাই পুরুষ নারীকে ঘৃণা করে, তাকে ঘৃণা করার অধিকার দেওয়া হয়েছে, কিন্তু নারীকে সে অধিকার দেওয়া হয়নি। নারী পুরুষকে ঘৃণা করতে পারে না। পুরুষ যতই ঘৃণ্য হোক সে স্বামী, স্বামীকে ঘৃণা করবে স্ত্রী কী করে? শাস্ত্র যে বলেছে তিনি যেমনই হন সতী স্ত্রীর তিনি দেবতা, এবং এই দেবতাটির মৃত্যু ঘটলে তার পদপঙ্কজ কোলে করে আসলে তাকে অনুসরণ করে মৃত্যু হতে হবে। এমনকি অনেকে এটাও যুক্তি দিয়েছেন যে স্বামী যত খারাপই হোক সেই স্বামীর মৃত্যু হওয়ার পরই বিধবাকে কিন্তু সহমরণে যেতে হতো। কেউ কেউ বৈজ্ঞানিক ও তর্কের অবতারণা করে বলেন ভবিষ্যৎ বংশধরের ভালো মন্দ লক্ষ্য করে দেখলে নারীর ভুলভ্রান্তিতেই আসলে ক্ষতি হয়, পুরুষের ভুলভ্রান্তিতে আসলে হয় না। অথচ চিকিৎসকেরা জানেন কত কুল স্ত্রীরই না অসতীর পাপ ও কুৎসিত বিধিবিড়া ভোগ করতে হয়, এবং কত শিশুকে না চিররুগ্ন হয়ে জন্মগ্রহণ করতে হয়, এবং সারা জীবন ধরে পিতামহের দুষ্কর্মের প্রায়শ্চিত্ত করতে হয়। অথচ শাস্ত্র এই সম্বন্ধে অস্পষ্ট এবং লুকাচার নির্বাক, সমাজ মৌন। তার প্রধান কারণ এই যে শাস্ত্র বাক্যগুলো সমস্ত প্রায় ফাঁকা আওয়াজ, পুরুষের ইচ্ছা এবং অভিরুচির আসল কথা, এবং তাই সমাজের যথার্থ সুনীতি। মনু, পরাশর, হারিত এবং মিথ্যেই এদের দোহাই পাড়ো। এই যে পুরুষের চোখের উপর অন্যায় অধর্ম করবে, অথচ সতীত্ব বজায় রাখার জন্য তার স্ত্রী কথাটি মাত্র বলতে পারবে না, এটা শাস্ত্রের বাক্য। এমনকি তার বীভৎস জঘন্য বেদিগুলো পর্যন্ত জেনে শুনে নিজ দেহে সংক্রমণ করে নিতে হবে, এর চেয়ে নারীর অগৌরবের কথা আর কি হতে পারে? তথাপি অন্যান্য দেশে ডিভোর্স আছে, তদানুসারে রমণীর কতকটা উপায়ও আছে, কিন্তু আমাদের এই যে স্বয়ং ভগবানের দেশ, যে দেশে শাস্ত্রের মতো আসলে শাস্ত্র নেই, ধর্মের মতো ধর্ম নেই, যেখানে জন্মাতে না পারলে মানুষই হয় না, এবং সে দেশের নারীর জন্য এতটুকু পথ উন্মুক্ত রাখা হয় না, এদেশের পুরুষ রমণীকে হাত পা বেঁধে ঠেকায় বা মারধর করে, সে বেচারি নড়তে চড়তে পর্যন্ত পারে না, এবং তাই পুরুষ বাইরে আস্ফালন করে বলতে পারে এদেশে নারীর মতো সহিষ্ণু জীব জগতে আর কোথাও আছে? নেই, তা মানি, কিন্তু যে জন্য নেই সে কারণটা আসলে কি? পুরুষের বড়াই করার মতো? বিদেশের সংবাদপত্রে যা খবর বের হয়, অমুক অমুকের সাথে স্বামী স্ত্রীর সম্বন্ধে ছেদ করার জন্য মোকদ্দমা রুজু করেছেন, এবং স্বদেশী কাগজওয়ালার তখন আর আহ্লাদ ধরে না, চেঁচিয়ে সে গা ফাটাতে থাকে, চেয়ে দেখো বিলাতি সভ্যতা। তাদের মনের ভাব এই যে পরের দোষগুলো প্রচার করতে পারলে নিজেদের গুণগুলো মাথা জাড়া দিয়ে উঠবে। ডিভোর্স জিনিসটা যে বাঞ্ছনীয় নয় সে কথা তারাও বোঝে, কিন্তু মার খেয়ে তারা চুপ করে থাকতে পারে না, মারামারিও করে। মারামারি জিনিসটা নিঃশব্দে হওয়ার বস্তু আসলে নয়, সে কথা বাইরের লোকে শোনে, তাই শত্রুপক্ষ দাঁত বের করে হাসিয়া আকুল হওয়ার অবকাশ পায়। কিন্তু যদি জিজ্ঞেস করা হয় যে কারণে এই অঞ্চলে এই মোকদ্দমা রুজু হয়, সে কারণে কি হিন্দুর ঘরে ঘটে না, বা এই কারণ কি হিন্দুর ঘরে ঘটে না, এই ঘটনাগুলো কি হিন্দুর ঘরে হয় না, আমার বিশ্বাস যে অতি বড় নির্লজ্জ না হলে কেউ এটা আসলে অস্বীকার করবে না। তাই যদি হয় তবে আহ্লাদ করার আসলে এত কারণ কোথায়? এত আহ্লাদের কি আছে? মোকদ্দমায় কি আসল বস্তু? কারণটা কিছু অন্য কোনো কারণ অবশ্যই আছে। ও দেশেও একসময় ডিভোর্স ছিল না, কিন্তু মধ্যযুগের অকথ্য হীনমন্যতার পরে একসময় তাদের চৈতন্য হয়েছিল। ডিভোর্সের ব্যাপারে চার্চের অযৌক্তিক কঠোরতা বিশৃঙ্খলা এবং লজ্জার সৃষ্টি করেছিল, যৌন শৃঙ্খলা বেড়েছিল, পুরুষের চোখে নারীর মূল্য কমে গিয়েছিল, এবং নারীর আগ্রহ কেবল গৃহস্থালির কাজে সীমাবদ্ধ হয়ে যাওয়ায় পুরুষকে খুশি করার আকাঙ্ক্ষা দ্রুত বেড়েছিল। শাস্ত্রের এই গোড়ামি নারী জাতিকে যে কত দুঃখে এবং কত নিচে নামিয়ে এনেছিল, আচার্যকে পিয়ারসন তার ইথিক অফ ফ্রি থট গ্রন্থে অনেক রকমে তার আলোচনা করে দেখিয়েছেন। নারী মাত্রকেই একবার তা পড়তে অনুরোধ করি, কিন্তু তাই বলে আমাকে যেন এমন ভুল না বুঝেন যে আমি ডিভোর্স বস্তুটাকে ভালো বলছি। মারামারি জিনিসটাও ভালো জিনিস নয়, সমাজের মধ্যে ওটা ঘটতে থাকে, এই কামনা কেউ করে না, কিন্তু স্ত্রী ত্যাগ বলে একটা ব্যাপার যখন আমাদের মধ্যে আছে তখন উভয় পক্ষেই সেই জিনিসটা কেন থাকা উচিত নয় তা আসলে আমরা বলতে পারছি না। উভয় পক্ষেরই তো এই বিষয়টা থাকা উচিত। যেহেতু স্ত্রী ত্যাগ করার বিধানটা আছে, তাহলে স্ত্রীরা কেন স্বামী ত্যাগ করতে পারবে না?
অবশ্য পুরুষ এই কথা কিছুতেই মানবে না যে তার মতো ত্যাগ করার ক্ষমতা স্ত্রীরও থাকুক, কিন্তু কেন আসলে থাকবে না বলুন তো? কেন অন্যান্য দেশের নারীদের মতো এই ন্যায্য অধিকার তাকে দেওয়া হবে না? এবং এরও সে কোনো সংযত কারণ আসলে কিন্তু নির্দেশ করতে পারবে না, শুধু জ্বলে উঠে জবাব দিবে, দূর, এও কি একটা কথা? এটা খুব খারাপ কথা। একটা নয়, কারণ তার অপরাধ করার অবাধ স্বাধীনতা আসলে খর্ব হয়ে যাবে, সে এটা চায় না। বিশেষ করে এদেশে পুরুষ, সে নিজে কাপুরুষ, ভীরু, অন্যান্য দেশের পুরুষের তুলনায় সে নারীর মতো আসলে নিরুপায়। যে নারীর কাছে পুরুষ বলে পরিচয় দেওয়ার যথার্থ ক্ষমতা থেকে সে বঞ্চিত, সে কাপুরুষের মতো তার চেয়ে দুর্বল এবং নিরুপায়কে কি করে? পীড়ন করে, অত্যাচার করে, এবং সেটা করে সে আনন্দ পায়। সে যে মরিয়া গেলেও বা মরে গেলেও স্বেচ্ছায় এই অধিকারের এক পায়ও ছেড়ে দিতে পারবে না, বা ছেড়ে দিতে চায় না, বা চায় কি চায় না, সে এই অত্যাচারটা কি করতে চায় বা কেন করতে চায় না, এই বিষয়টা আসলে সে বুঝতে চায় না, মানে বুঝতে পারে না। সে দেখা যাচ্ছে কিছু হলে শাস্ত্র আওড়ায়, বিজ্ঞানের দোহাই পারবে, সুনীতির ছদ্ম অভিনয় করে দেখাবে, এবং নানান ধরনের গুণীজনের কথাবার্তা বলার চেষ্টা করবে। কিন্তু এমনকি নারীও বুঝে দেখার যে সময় হয়েছে, নারীকে পড়ার, নারীর জীবন, নারীর অধিকার, এগুলো যে জানার এবং বোঝার সময় হয়েছে, পুরুষ এটা আবার তখন স্বীকার করতে চায় না বা বুঝতে চায় না। যে পুরুষ স্ত্রীকে পথে রক্ষা করতে পারবে না, জেনেই আসলে শাস্ত্র ক্ষেত্রে তিনি বানিয়েছে যে তিনি বলেছে পথে নারী থাকা উচিত নয়। মানে ব্যাপারটা হচ্ছে পুরুষ আসলে জানে, যারা এই শাস্ত্রটা করেছে তারা নিজেরাও জানে যে সে তার স্ত্রীকে, তার বোনকে, বা হচ্ছে তার যে মা আছে তাদেরকে সে রক্ষা করতে পারবে না। এই জন্যই সে হয়তো লিখেছে যে পথে নারী থাকা উচিত নয়, কিংবা তার নিজের প্রতি সেই বিশ্বাসের জায়গাটা নেই। সে মনে করে যে না, নারী দেখলেই তার প্রতি মানে যা কিছু করা যাবে, তার মনের যে কামনা বাসনা যেটা জাগ্রত হচ্ছে সেটার নোংরা প্রতিফলন আসলে ঘটানো যাবে। এমনকি তার যে ধৈর্য, মানে চাইলেই যে এটা করা যায় না, মানব শ্রেষ্ঠ জীব, এটা কুকুর বিড়াল না যে চাইলেই একজন মানুষ কুকুর বিড়ালের মতো হুমড়ি খেয়ে বা জন্তু জানোয়ারের মতো কারোর উপর পড়ে যেতে পারে না। এটাও একটা ইয়ের ব্যাপার। কিংবা আমরা এই যে কুকুর বিড়ালের উদাহরণগুলো দিলাম, এরাও কিন্তু দেখা যাচ্ছে যে না, এরা কাউকে এভাবে আক্রমণ করে না মানুষ যেভাবে আক্রমণ করে। তাহলে এখানে আসলে পুরুষের দুর্বলতা, নারীর দুর্বলতা না, এখানে পুরুষেরই সমস্যা। কিন্তু এই যে যারা শাস্ত্রের দোহাই দিয়ে বা সৃষ্টিকর্তা সৃষ্টিতত্ত্বের দোহাই দিয়ে এটা বলতে চায় যে না, আসলে সৃষ্টিকর্তা এভাবেই বানিয়েছেন, এই ব্যাপারটাও কিন্তু আসলে ঠিক না। সৃষ্টিকর্তা এভাবেই বানিয়েছে ব্যাপারটা এরকম না। যখন একটা মানুষ একটা বিষয় ভাবতে থাকে, ভুল হতে থাকে, সেই ভুলটাই তার বিরুদ্ধে প্রতিষ্ঠিত হয়, কিংবা সেই ভুলের বা সমাজে যে ভুলের মধ্য দিয়ে যে কথাটা প্রচলন হয়, সেই প্রচলিত কথার সুযোগটা কিন্তু সে নিতে চায় বা নেয়। তো এই হচ্ছে বিষয়। তা আমার মনে হচ্ছে আমার কথাগুলো পুরুষদের ভালো লাগছে না, বা ভালো লাগবে না, পুরুষদের না, এটা আসলে অনেক নারীদেরও ভালো লাগবে না। যে সকল নারীরা পুরুষতান্ত্রিক চিন্তায় মত্ত, তাদেরও ভালো লাগবে না। এবং অন্তঃপুরের এগুলো পোছাক, এটা তাদের আসলে ইচ্ছাও ছিল না, মানে নারীদের কাছে পোছাক এটা পুরুষরা আসলে চায় না। কিন্তু যে দেশে অশূন্য অত্যাচার, অবিচারের একটা সীমা পর্যন্ত নেই, সে দেশের কোনো না কোনো দিন নারী কারণ জানতে চাইবেই, নারী জানতে চাইবে যে এটা আসলে কেন হচ্ছে, পুরুষ তা পছন্দ করুক বা না করুক। ফ্রান্সের নেপোলিয়নও একদিন ম্যাডাম কন্ডরসেটকে বলেছিলেন, আমি পছন্দ করি না যে মহিলারা রাজনীতিতে নাক গালাক। তাতে ম্যাডামও জবাব দিয়েছে, আপনি ঠিক বলেছেন জেনারেল, কিন্তু যে দেশে মহিলাদের মাথা কেটে ফেলার রেওয়াজ, সেখানে এটা স্বাভাবিক যে তারা জানতে চাইবে কেন এমন করা হয়। মানে একটা খোঁচা দিয়ে বললেন, মানুষ যখন মানুষ হয়ে ওঠেনি তার আগেও সে যে কার্য কারণের অবিচ্ছিন্ন সম্বন্ধের আভাস পেয়েছিল, আজকাল পণ্ডিতেরা তার অস্বীকার করেন না। সে যখন শামুক ছিল তখনই আকস্মাৎ মেঘের ছায়ে সূর্যের আলো মলিন দেখে ভয়ে মুখ বুজে আত্মরক্ষার চেষ্টা করত। সে টের পেয়েছিল ছায়া শুধু আসলে ছায়া নয়, তার সাথে আর কিছু একটা আছে। সে ছায়াকেও ভয় পাচ্ছে, সে ছায়াকে ভাবতেছে ভূত, প্রেত বা জিন, যা আসছে সেটা আসলে প্রবল, তার সন্নিকটে তাকে আক্রমণ করবে। সে তখন আরো ভয় পায়, এবং ছায়ার কারণ দেখে সে কার্য অনুমান করেই দুর্গধারাটিয়া বন্ধ করে আসলে কি করে, মানে লুকাতে চায়। সে বিভিন্ন কথা বলে, মন্ত্র পাঠ করে, জপ পাঠ করে বা দোয়া কালাম পড়ে নিজেকে সুরক্ষা দিতে চায়। এবং সেই জীবের এই যে ক্রমোন্নতি ব্যাপার জগতে সত্য বলে স্বীকৃত হওয়ার পর মনস্তত্ত্ব সম্বন্ধে যতগুলো পুস্তক আসলে বের হয়েছে, তাতে এই একটা কথা পুনঃ পুনঃ আলোচিত হয়েছে যে
মানুষের বুদ্ধি ও প্রবৃত্তি ঠিক তার শরীরের মতোই ধীরে ধীরে উন্নত হয়েছে। সুতরাং সাধারণ পশু অপেক্ষা যদিও এইসব বিষয়ে মানুষ খুব বড় হয়েছে, তবুও একটা সম্পর্কের টান যে রয়ে গেছে তা কোনো মতেই না করার পথ নেই। এই হচ্ছে আসলে পার্থক্য, এবং এই পার্থক্য পরিমাণগত পার্থক্য, প্রকৃতিগত পার্থক্য নয়। সেই সত্যটা বুঝে নিয়ে যদি সন্ধান করা যায় যাকে আমরা পশু বলি, তাদের মধ্যে নারীর মূল্য আছে কি? দেখা যায় আছে। দুটি সিংহ মানে যুদ্ধ করতে থাকে, সিংহটা চুপ করে লড়াই দেখে যে জয়ী হয় ধীরে ধীরে তার সাথে প্রস্থান করে, একবারও ফিরেও চায় না পেছনে অপরটা আসলে মরলো কি বাঁচলো। অতঃপর এই সিংহ মিথুন কিছুকাল একসাথে বাস করে, তারপর সিংহী যখন আসন্ন প্রসবা তখন ইহারা পৃথক হয়ে যায় এবং সন্তান লালন পালন ও রক্ষা করার ভার একা জননীর উপরেই আসলে কিন্তু পড়ে। সিংহ মহাশয় সন্তানের কোনো দায়িত্ব আসলে কিন্তু গ্রহণ করে না, বরঞ্চ সুবিধা পেলে সংহার করার চেষ্টা করতে কিন্তু থাকে। বাদর ও গরিলার মধ্যেও অনুরূপ প্রথা দেখা যায়। এতে লাভ এই যে এমন জাতি আসলে ধ্বংসের মুখে অগ্রসর হতে থাকে। ইতিমধ্যে অনুকূল কারণ না থাকলে, গহন বনে বা অতি নিবৃত পর্বত কন্দরে সন্ততি রক্ষার আশ্রয় না মিললে আমরা বোধ করি এই পশুগুলোর নাম পর্যন্ত জানতে পারতাম না। তারা বহু আগেই নিঃশেষ হয়ে যেত। এই ঘটনাগুলো একটু প্রাণিধান করে দেখলে একটা আশ্চর্য আত্মঘাতী ব্যাপার চোখে পড়ে। এই পশু বংশবৃদ্ধির নৈসর্গিক তৃষ্ণা উত্তেজনার বশে লড়াই করে প্রাণ দেয়, অথচ এরই শেষ সফলতার দিকে একবার ফিরেও তারা দেখে না। তাছাড়া আরও একটা কথা, এই যে জন্তুটা প্রাণ দেয় সে নিজে অসহ্য প্রবৃত্তির যুপকাষ্ঠেই কিন্তু কণ্ঠচ্ছেদ করে, নারীর জন্য নারীর পদমূলে আত্মবিসর্জন কিন্তু করে না। অতএব যদি মূল্য যদি এখানে কিছু থাকে, তা সে তার নিজের প্রবৃত্তির। আসলে দোষটা কিন্তু নারীর না। সে যত এই যে মারামারি করছে নারীর জন্য করছে, ব্যাপারটা এরকম না। এটা তার ভিতরেই যে প্রবৃত্তিটা, আসলে সেই প্রবৃত্তির তাড়নাতেই কিন্তু সে নিজে মারা গিয়েছে কিংবা আরেকজনকে হত্যা করেছে। ব্যাপারটা এরকম না যে নারীর জন্য কেউ খুন হয়েছে বা নারীর জন্য কেউ খুন করেছে। এই দুটো কথা মনে রেখে পশুর রাজ্য অতিক্রম করে মানুষের রাজ্যে পদার্পণ করেও এই ব্যাপারের আসলে কিন্তু অভাব ঘটে না কিংবা জানা ঘাটতি হয় না। এবং আজ এই পাশব প্রবৃত্তির বা এই যে পশুবৃত্তিক যে প্রবৃত্তি আমাদের ভিতরে আছে, নিজেদের সমাজে যে যত ইচ্ছা বড় বলা হোক না কেন, এবং নরনারীর স্বর্গীয় প্রেমের জন্মভূমি যত বড় স্বর্গে নির্দেশ করা থাকুক না কেন, তা আসলে কিন্তু সত্য নয়, নিছক কল্পনা মাত্র। এসব আমরা জানি, এবং জানি বলেই এর জন্মের কথা তুলেছি, এবং ধীরে ধীরে এই মূল্য যে আজ যথার্থ কত বড় হয়ে উঠেছে তা মানবের আদিম যুগের ইতিহাসের দিকে তাকিয়ে পরিমাপ করতে আহ্বান করেছি। চোখ বুঝে যা অভিরুচি হয় শুধু বলবো, এবং শাস্ত্রের দোহাই দিব, শাস্ত্র বানাবো, যা ইচ্ছা হয় দাম দিব, এবং বলবান হওয়ার জন্য গায়ের জোর দেখাবো, কিন্তু সত্যের জোর ন্যায়ের জোরে আসলে আমরা কোনো কিছু বলবো না বা করতে পারছি না। এটা সঠিক মূল্যায়ন বা সঠিক পথ আমাদের কখনো দিতে পারবে না। মূল্যের একটা নৈসর্গিক নিয়মও কিন্তু আছে, সেও বিশ্ব ব্রহ্মাণ্ডের অদ্বিতীয় এবং একমাত্র নিয়মের ধারায় কিন্তু নিয়ন্ত্রিত। কৃত্রিম উপায়ে তাকে বাড়ালে কমালে শেষ পর্যন্ত যে সুফল ফলে না, সেন রাজার কৃত্রিম কুলীন করা বামুনের দাম যে ক্রমাগতই বাড়িয়া চলে নাই, পেরুরিনকার জোর করা আভিজাত্যে যে তাকে ধ্বংস না করে ছাড়ে নাই, এ সত্য কোনো লোক, যে কোনো জাতি আলস্য জ্ঞান বা দম্ভের জোরে অস্বীকার করবে সেই সম্ভাবনা কিন্তু নাই। বরং সেই যে কষ্ট উপগ্রহের মতো অনিবার্য মৃত্যুর পথে দিন দিন আসলে কি হবে, ধাবিত হবে। এই সত্য সুস্পষ্টভাবে উপলব্ধি করা যায় বা করতে হয় জগতের আদিম মানবজাতির রীতিনীতির দিকে তাকিয়ে দেখলে। ইতিপূর্বে আমি মূলত সভ্যজাতি সম্বন্ধে আলোচনা করেছি। তারা নারীর মূল্য কোথায় নির্ধারণ করেছে এবং তাই নিরূপণ করার প্রয়াস করেছে, এবং এবার মানুষ এখনো সুসভ্য হয়ে উঠতে পারেনি। তারা নারীর কি মূল্য দিয়েছে। আমাদের পরবর্তী পর্বে লেখক এখানে যে কথাগুলো বলার চেষ্টা করেছেন, আমি তো আমার ভাষাতেই আদো ভাঙাভাবেই বলার চেষ্টা করলাম, যেখানে আসলে যারা শাস্ত্রের কথা বলে বিভিন্নভাবে কথাবার্তা বলে নারীদের নিয়ে বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ করে থাকেন, তারা যখন যে দেশগুলোতে যতটুকু নারীর মর্যাদা প্রতিষ্ঠিত হয়েছে তাদেরকে যখন নারীর মর্যাদা দেওয়া হচ্ছে তাদেরকে অসভ্য বলার চেষ্টা করছেন। পরবর্তী পাঠে সেই ইউরোপ বা আজ থেকে 100 বছর পূর্বে বা 150 বছর পূর্বে নারীদেরকে তারা
অন্যান্য জায়গার চাইতে কিংবা ভারতবর্ষের চাইতে কতটুকু এগিয়ে রেখেছেন, সেটাই পরবর্তী পাঠগুলোতে আমরা আলোচনা করার চেষ্টা করব। ওই সময় সামাজিক অবস্থা, এই সমাজটা কিন্তু আজকে এই যে অবস্থায় এমনি এমনি আসে নাই, বিভিন্নভাবে আসছে। সুতরাং এটা আমাদেরকে বুঝতে হবে, এবং বর্তমান সমাজে যে সকল অবস্থাগুলো চলছে সেটার দেখার জন্য কিন্তু একটা দৃষ্টি দরকার। সেই দৃষ্টিটা কিন্তু আমরা যদি না পড়ি, না জানি, তাহলে কিন্তু আসবে না। এই জন্য বই পড়ার বিকল্প নেই, বই পড়তে হবে, যারা জানেন তাদের সাথে আলোচনা করতে হবে, বা আমার যেটা চিন্তা সেটা চিন্তা নিয়ে যেতে হবে। তবে মানে আমি একদম চিরসত্য হয়ে আছি সেটা করা যাবে না। মানুষের আরেকটা জায়গাতে বিশেষ দুর্বলতা তৈরি হয় যখন মানুষজন ভাবতে পারে না, বা অতি অল্প সময়ে অনেক বেশি অভিজ্ঞতা নিতে চায়। সে একটা বিষয় বুঝতে পারছে না, তখন সে ওই বিষয়টা কৈশোরিক ভাবে নিয়ে যায়, এই যে না না আসলেই তো ব্যাপারটা এরকম। এখন আমার জীবনে যে অভিজ্ঞতা হয়েছে, সে অভিজ্ঞতার সঠিক বিচার বিশ্লেষণ আমি নাও করতে পারি, বা ওই জায়গা থেকে আমি সকল নারীকে বা সবকিছুকে একইভাবে বিচার করতে পারবো না। আবার আমার যেটা মনে হয়েছে সেটা মনে হইলেই আবার সে আমার মনে হওয়াটাই সঠিক এমনটাও না, সেটার পেছনে অন্য কোনো ব্যাপার থাকতে পারে। এই জন্য পড়াশোনার বিকল্প নেই। আর বৈজ্ঞানিক যুক্তি বিচার বিশ্লেষণ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কোন ব্যক্তি কত শুদ্ধভাবে, কত ভালো ভাষায় মার্জিতভাবে, হ্যাঁ, কোন পোশাকে কিভাবে কি কথা বললো, এটা দিয়ে ওই কথার গুরুত্ব মাপা যাবে না। কথাটা মাপতে হবে সেটার মানুষের প্রয়োজন অপ্রয়োজন, বা মানুষের জন্য কতটুকু ভালো বা ক্ষতিকর, এবং যে ক্ষতিকর কথাটা উল্লেখ করা হচ্ছে সেটার সত্যিকার অর্থেই বৈজ্ঞানিক দৃষ্টিতে মানুষের জন্য ক্ষতিকর কিনা, পরিবেশের জন্য ক্ষতিকর কিনা, ইতিহাসের জন্য ঠিক কিনা, সেই বিচার করার সক্ষমতাটা অর্জন করতে হবে। তা না হলে আসলে কিছু হবে না। গাদা গাদা বই পড়ে বা অনেক বেশি জেনে কোনো কিছুই হবে না। হ্যাঁ, পিছনে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকলো, তারপরে কোনো একটা বক্তব্য শুনে চোখে পানি চলে আসলো, কিন্তু কথা কি বললো আমি কিছু জানলাম না। বা আমি ওখানে কান্না করতেছি কেন, আমার কান্না করতে হবে কেন? আমি কি আসলে কান্না করার জন্য করতেছি, মানে ভং ধরার জন্য করতেছি, না আসলে আমার ভিতরে যদি কষ্টের বিষয় হয় সেই কষ্টটা লাগছে, এবং সেই কষ্টটা কেন লাগতেছে? মানে ব্যাপারটা কি এরকম যে এই বিষয়টা শুনে যে কান্না না করবে আসলে তার মন নেই, এটা মানে তাহলে আমার মন আছে সেটা অন্যের কাছে প্রমাণ করাই হোক বা নিজের কাছে প্রমাণ করাই হোক, তার জন্য আমাকে কান্না করতে হবে? ব্যাপারটা কি এরকম? ব্যাপারটা এরকম না। আজকে এখানে শেষ করছে। ধন্যবাদ সবাইকে।